দেখুন না, যদি ওনার ওই সার্টিফিকেটটা যদি ভাইরাল করা যায়, এখন তো ভাইরালের যুগ, সেই বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনলে না কিরকম লাগে আজকাল, কিছু মনে করবেন না। প্রচন্ড ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেঙ্গল নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা আজকে যে প্রসঙ্গে কথা বলবো, দুর্নীতি। পশ্চিমবাংলায় ছত্রে ছত্রে কি দুর্নীতি? কারণ যে দুর্নীতি এখনো পর্যন্ত সামনে এসছে সবকটাই বাংলার মানুষ জানে। এবং এখন যে দুর্নীতি আবার সামনে আসছে সেটা হচ্ছে ট্যাব। পড়ুয়াদের জন্য যে ট্যাব দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, সেই ট্যাবও নাকি হ্যাকারদের পকেটে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং তার তদন্ত করার নির্দেশ দিয়েছে। তাহলে দুর্নীতি ঠিক কোন জায়গায়? ছত্রে ছত্রে পশ্চিমবাংলায় দুর্নীতি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুরজিৎ সাহা। বেঙ্গল নিউজগ্রাফে আপনাকে নমস্কার সুরজিৎ বাবু। নমস্কার। যে প্রসঙ্গে যাব, বাংলায় দুর্নীতি তো আজকে প্রথম নয়, বিভিন্ন খাতে আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতি সামনে এসছে। নতুন যে দুর্নীতি যেটা শোনা যাচ্ছে যে পড়ুয়াদের যে ট্যাব, সেই ট্যাবের টাকা হ্যাকারদের পকেটে যাচ্ছে এবং এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? মুখ্যমন্ত্রী তো অনেক কিছু নির্দেশ দেন, আর মুখ্যমন্ত্রী হিসেবে ওনার কর্তব্য, এক্সিকিউটিভ হেড হিসেবে ওনার কর্তব্য, সাংবিধানিক দায়িত্ব আছে ওনার। তো মমতা ব্যানার্জিকে আমি উইথ ডিউ রেসপেক্ট, ম্যাডাম চিফ মিনিস্টার, আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ইউ, আপনি এর আগে অনেক অর্ডার দিয়েছেন, অনেক স্ক্যামের আপনি ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি এটা ব্রেন ওয়াশ ছাড়া কিছুই নয়। আর এই যে আপনি বললেন ট্যাবের কথা, স্পেশালি যারা 11-12 স্টুডেন্ট, তাদেরকে যে ট্যাবগুলো দেওয়া হয়, আমার কাছে এভিডেন্স রয়েছে এবং আমার কাছে এরকম আমি 1000 স্টুডেন্টসকে দেখাতে পারবো মুর্শিদাবাদ, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে, যারা ফলস মেমো দোকান থেকে ম্যানেজ করে, দোকানদারের সাথে ম্যানেজ করে একটা ফলস মেমো বা একটা পারচেস মেমো দেখিয়ে গভর্নমেন্টকে ডকুমেন্ট হিসেবে শো করে তারা সেই টাকাটা দিয়ে অন্য পারপাসে খরচা করে, তারা ট্যাবটাও কেনে না। তো এইটা আমি মনে করি এই ট্যাবটা দেওয়াটাই হচ্ছে, এটা স্টেটের কাজ নয়, রাষ্ট্রের কাজ কিন্তু ট্যাব দেওয়া নয়। রাষ্ট্রের কাজ হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা। তো জনকল্যাণমূলক কাজ করা তাহলে কি অন্ন, বস্ত্র, বাসস্থান আর ওই চিকিৎসার কথা আমি তো বলি কথায়, তার মধ্যে আমি আবার বিচারের অধিকারের কথাও বলি। তো এইগুলোর মধ্যে কিন্তু ট্যাবটা পড়ে না। ডিজিটাল ইন্ডিয়া করতে গেলে, যেটা নরেন্দ্র মোদীজি, আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন ডিজিটাল ইন্ডিয়া বানানোর জন্য ভারতবর্ষকে, হতে পারে সেক্ষেত্রে এটা একটা খুব ভালো স্টেপ ছিল মমতা ব্যানার্জির পক্ষে, আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের পক্ষে। বাট সরি টু সে, এক্ষেত্রে মমতা ব্যানার্জির কোনো কন্ট্রোল নেই। মমতা ব্যানার্জির গভর্নমেন্ট টোটালি ফেইলড, দ্য কনস্টিটিউশনাল মেকানিজম টোটালি ফেইলড ইন ওয়েস্ট বেঙ্গল। ইভেন নট অনলি আফটার 2011, জাস্ট আমি সিপিএম এরাতেও বলতে পারি, বুদ্ধদেব ভট্টাচার্যের গভর্নমেন্টকেও বলতে পারি। আমি কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টিকে আমি হয়তো আইডেন্টিফাই করার জন্য এখানে বসিনি। আমার প্রশ্নটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তরে যেটা ইস্যু, সেটা ট্যাব। এই ট্যাবটা আসলে ওই পকেটে যায় এবং তৃণমূলের নেতাদের পকেটেই যায় ঘুরপথে এই ট্যাবের টাকা। প্রত্যেকটা এমএলএ তৃণমূলের, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রধান, এরা প্রত্যেকে জানে যে কি করে বাচ্চাদের টাকাগুলো ঘুরপথে নেতাদের পকেটে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী তো নিজে তদন্তের জন্য নির্দেশ দিচ্ছেন। তিনি তো চাইছেন যেখানে দুর্নীতি হচ্ছে তদন্ত হোক, হয়ে যারা দোষী তারা সামনে আসুক। আমরা আরজিকরের ঘটনাতেও দেখেছি তিনি কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং দোষীদের ফাঁসি হোক তাই দাবি তুলেছিলেন। উনি তো লয়ের স্টুডেন্ট বলেন নিজেকে। আমার তো মনে হয় না ওনার লয়ের ডিগ্রিটা ফেক না অ্যাকচুয়ালি অরিজিনাল ডিগ্রি। আমার খুব সন্দেহ যে ওনার অ্যাকচুয়াল লয়ের ডিগ্রি আছে না, লয়ের ডিগ্রিটা অ্যাকচুয়াল নয়। এটা আমার জানার খুব ইচ্ছা, আমার নয়, এটা 125 কোটি ভারতবাসীর জানার ইচ্ছা যে আমাদের চিফ মিনিস্টারের লয়ের ডিগ্রিটা ঠিক কোন কলেজ দিয়েছিল আর উনি কোথায় প্র্যাকটিস করতেন। হ্যাঁ, উনি তো আবার মাঝে মধ্যে বলে সিনিয়র কাউন্সিল, আমরা তো অত বুঝি না। দেখুন, তা আমাদের যতটুকু আমি বুঝি, আমি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, তো আমার হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের মেজর প্র্যাকটিস, প্যান ইন্ডিয়া প্র্যাকটিস। তো আমার যেটা মনে হয়েছে যে ওনার লয়ের ডিগ্রির একবার জাস্ট ওই সার্টিফিকেটটা আমার দেখার খুব ইচ্ছা। কাইন্ডলি যদি আপনি তো সাংবাদিক, আপনার তো অনেক জানাশোনা, অনেক নেটওয়ার্ক, দেখুন না যদি ওনার ওই সার্টিফিকেটটা যদি ভাইরাল করা যায়, এখন তো ভাইরালের যুগ, দেখুন না এবং ওনার লয়ের সার্টিফিকেটটা ভাইরাল করা যায় কিনা। মমতা ম্যাডাম চিফ মিনিস্টার, আই এম জাস্ট আস্কিং ইউ স্ট্রেট অ্যাওয়ে, যদি আপনার গার্ডস থাকে আপনি আপনার লয়ের ডিগ্রির সার্টিফিকেটটা পাবলিশ করুন, পাবলিক করুন। কিন্তু মুখ্যমন্ত্রী চাইলেই যে কোনো দিন হাইকোর্টে এসে তিনি প্র্যাকটিস শুরু করতে পারেন, তিনিই বলেছিলেন একটা সময়। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, তিনি হাইকোর্টে এসে প্র্যাকটিস করতে পারেন এবং উনি নাকি সিনিয়র বার কাউন্সিলের। সরি টু সে, আমি না এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি সিনিয়র বার কাউন্সিলের মেম্বারটা ওটা খায় না মাথায় দেয়।
বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে, তার বদলে যিনি এসছেন দায়িত্বে সঞ্জীব খান্না, এবং যেটা জানা যাচ্ছে সূত্রমাত্র যে সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি আজই হতে পারে। কিভাবে দেখছেন বিষয়টাকে? এবং আপনি যেহেতু বললেন যে আন্দোলন চালিয়ে যেতে হবে, এই আন্দোলন কিন্তু দীর্ঘদিন, প্রায় 90 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখনো এই আরজি করে জাস্টিস নিয়ে কিন্তু বিভিন্ন আন্দোলন চলছে। তাহলে আন্দোলন তো চলছে, কিন্তু বিচারটা কোথায়? কি বলবেন? গণতন্ত্রে আন্দোলন হচ্ছে একটা সেফটি ভালভের মতো। মানে আমি মনে করি প্রেশার থাকবে, গণতন্ত্রের প্রেশারটা সামলানোই হচ্ছে রাষ্ট্রের কাজ। আর এই রাষ্ট্রকে কন্ট্রোল করার, রাষ্ট্রকে সঠিক পথ দেখানোর কাজ হচ্ছে জুডিশিয়ারি। তা আমাদের বিচার ব্যবস্থা সঠিক কাজই করছে। হ্যাঁ, আমাদের বিচার ব্যবস্থায় অনেক ল্যাকিউনাস রয়েছে, আমি স্বীকার করছি। বিং আ প্রফেশনাল, বিং আ লয়ার অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আই অ্যাডমিট দ্যাট। এখানে আমার লজ্জা নেই। আসলে নিজেদের দুর্বলতাগুলোকে যদি ঢেকে দিই তাহলে এটা আমরা পরোক্ষভাবে ক্ষতিই করব রাষ্ট্রের কল্যাণ করতে গেলে কিন্তু নিজের দুর্বলতাগুলোকে আগে শক্তিশালী করতে হবে, স্ট্রংগেস্ট পয়েন্টগুলোকে বের করতে হবে, উইকেস্ট পয়েন্টগুলোকে ডু অ্যাওয়ে উইথ অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে হবে। আপনি যে প্রশ্নটা করলেন, অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না, আমি ওনাকে চিনি, ওনার সঙ্গে আমার আলাপও রয়েছে সুপ্রিম কোর্টে। উনি একজন ইজ আ গ্রেট স্কলার। অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট, আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডেফিনেটলি এক্সই বলতে হবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস চন্দ্রচূড়, ওনাকেও যথেষ্ট শ্রদ্ধা করি। আমি ওনার বেঞ্চও মামলা করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো, আরজিকর ম্যাটারে এত দেরি কেন? এটা আমার প্রশ্ন নয়, এটা পশ্চিমবঙ্গের আপামর জনগণের প্রশ্ন। এইটার একটা রাষ্ট্রের প্রশ্ন। রাষ্ট্র প্রশ্ন করতেই পারে, জুডিশিয়ারি রাষ্ট্র নয় আর্টিকেল 12-এ, বাট জুডিশিয়ারিকে প্রশ্ন করতে পারে রাষ্ট্র। রাষ্ট্র মানে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নয়, জনগণ বাদ দিয়ে কিন্তু রাষ্ট্র নয়। পশ্চিমবঙ্গের আপামর জনসংখ্যা, আপামর আমাদের পশ্চিমবঙ্গবাসী এটা প্রশ্ন করছে। এটা প্রশ্ন করাটা খুব স্বাভাবিক। আসলে না, জাস্টিস হ্যাজ টু বি সিন। কিন্তু এই যে এত দেরি, প্রায় 90 দিন হয়ে গেল, কোথাও কি এই বিচারের আশাটা মানুষের কাছে সীমিত হয়ে যাচ্ছে? কারণ আস্থা কি কমছে? এই সুপ্রিম কোর্টের যেভাবে প্রসেস চললো, আমরা দেখলাম কিভাবে সওয়াল জবাব হলো, সেখানে সিবিআই এর খামমোড়া কনফিডেন্সিয়াল ওখানে নথি পাঠানো হলো, তারপরেও যেভাবে বিচারটা ধীরে 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 ধিমিয়ে যাচ্ছে, কোথাও কি আস্থা কমছে আইনের ওপরে? দেখুন, গণতন্ত্রে আইনের প্রতি আস্থা রাখতে হবে, রুল অফ ল এর প্রতি যদি আস্থা রাখতে না পারি তাহলে একটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে পড়ে। আমরা ফ্রেঞ্চ রেভলিউশন দেখেছি 1789, ঠিক আছে? আমাদের এইখানে যে গণতন্ত্র একদিনে তো গড়ে ওঠেনি। তো আমাদের এই যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা যদি কমতে থাকে, এটা আসলে কিন্তু ভারতের অখণ্ডতা, ইন্টিগ্রিটি অফ দ্য অ্যাজ এ নেশন অফ ইন্ডিয়া, এইটাকেই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছি আমরা। তো ডেফিনেটলি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে হবে, কারণ বিচার ব্যবস্থায় একমাত্র প্রতিষ্ঠান যেখানে কিন্তু আজও আমরা বলি দিনের শেষে, আই উইল সু অ্যান্ড আই উইল সি ইন দ্য কোর্ট। সুরজিৎ বাবু, নরওয়েতে রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অভিষেক ব্যানার্জি, কি বলবেন বিষয়টাকে, কিভাবে দেখছে? মানে অভিষেক ব্যানার্জি বলতে আমাদের ম্যাডাম চিফ মিনিস্টারের কেউ সম্পর্কে সেই অভিষেক ব্যানার্জি? হ্যাঁ, অবশ্যই, মানে তিনি মানে আমাদের এমপি। হ্যাঁ, এমপি অভিষেক ব্যানার্জি, মানে যিনি ডায়মন্ড হারবারের এমপি। ওকে, আপনি প্রশ্নটা খুব মানে স্ট্রেট আওয়ে করলেন। আসলে আমি বুঝতে পারিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা শুনলে না কিরকম লাগে আজকাল, কিছু মনে করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসলে ওনার অভিষেক ঘটেছে অনেক কাজে। তো জানেন তো, আপনি বললেন নিমন্ত্রণ পেয়েছে, এই খবরটা কিন্তু ঠিকঠাক ভাবে যদি আপনি দেখেন, EFTA, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অর্গানাইজেশন, যেটা হচ্ছে টু প্রমোট দ্য ইকোনমিক কর্পোরেশন বিটুইন দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ। দেয়ার আর 7 countries which are the founder member of EFTA. এইটা অ্যাকচুয়ালি একটা কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল মাল্টিল্যাটারাল একটা কন্ট্রাক্ট, ইন্টারন্যাশনাল রিলেশন জিওপলিটিক্যাল কন্ট্রাক্ট। সেখানে ভারতের এমপিদের ডাকা হয়েছে, পার্টিকুলারলি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে আপনি বলতে চাইলেন ডায়মন্ড হারবারের এমপি, তাকেই পার্টিকুলার আমন্ত্রণ জানানো হয়নি। কিছু পেড মিডিয়া রয়েছে টিএমসির আইটি সেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো প্রমোট করে যাচ্ছে। আমি বুঝি না, এই ভদ্রলোকের এত অভিষেক ঘটেছে, বিভিন্ন ক্ষেত্রে অভিষেকের অভিষেক ঘটেছে, কিন্তু
এই ক্ষেত্রে কিন্তু অভিষেককে অভিষেক করা হয়নি, এটা টোটাল ভারতের পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্ট যারা এমপি রয়েছেন প্রত্যেককে ডাকা হয়েছে অ্যাজ পার দ্য কনভেনশন, বিকজ দিস ইজ দ্য মাল্টিল্যাটারাল ট্রিটি amongst the 7 founding countries like Norway, like UK, United Kingdom, etc., etc. কিন্তু এটা তো গর্বের যে বাংলা থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা ইনভিটেশন দেওয়া হলো, এমপি হিসেবেই দেওয়া হলো, কিন্তু তিনি যাচ্ছেন কোথাও, তো এটাও একটা গর্বের। আসলে না কি জানেন তো, ওই বাঁদরকে সোনার মালা পরালে কিন্তু বাঁদর সেই সোনার মালাটার মূল্য বোঝে না। আমি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমপি হিসেবে বলছি না, আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু পেয়ে গেছেন, উনার নিজের যোগ্যতায় পেয়েছেন না, উনার কি যেন আছেন একজন পিসিমা, যাই হোক, তো ম্যাডাম চিফ মিনিস্টার, আমি খুব রেসপেক্ট দিই মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানেন তো, আমি ঘুমোতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রিলস বা যেগুলো আপনারা বলেন ভাইরাল ভিডিও, ওগুলো আমি ঘুমোতে যাওয়ার আগেও শুনি, আবার ঠিক ঘুম থেকে উঠে ওটা দিয়ে শুরু করি। আমার না দিন শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, আবার দিনটাও শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রচন্ড ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষ প্রসঙ্গে আসি, কারণ কুণাল ঘোষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের খুব পরিচিত মুখ এবং মিডিয়ার কাছেও খুব পরিচিত মুখ। কুণাল ঘোষ আবার তৃণমূলের পদে ফিরলেন। কোন পদে ফিরলেন? না, রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে তিনি আবার সই করলেন। কি বলবেন? আমি ওনার নামটাও নিতে চাই না মুখে, কারণ আমি ওনাকে কোনো রাজনৈতিক প্রাণী মনে করি না। আসলে পলিটিক্যাল অ্যানিমাল তো আমরা, উনি কোনো রাজনৈতিক প্রাণী বা রাজনৈতিক ব্যক্তিত্বই আমি মনে করি না। কুণাল ঘোষ কখনোই ওনার ওই সাধারণ সম্পাদকের পদ থেকে, হয়তো কিছুদিন আগে টুইটারে আপনারা জেনেছেন বা সাংবাদিকদের জানারই কথা, সেখানে কিন্তু কুণাল ঘোষ কিন্তু অ্যাকচুয়ালি কলমে এই পদেই ছিল, এই পদেই আসীন ছিলেন। কুণাল ঘোষকে আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট শ্রদ্ধা করি, গুণী মানুষ, খুব ভালো সাংবাদিক, হাতের লেখা প্রচন্ড ভালো, আমি তার মুগ্ধ পাঠক তার লেখার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কুণাল ঘোষ যখন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিছু কথা বলেন জনসম্মুখে, তখন কিন্তু অনেক প্রশ্নের কিন্তু মনের মধ্যে প্রশ্নের চিহ্ন উঁকি দেয়। বিষয়টা হচ্ছে সামনে উপনির্বাচন 6টা জায়গায়, এবং সেই উপনির্বাচনের আগেই বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার শুরু হয়েছে। সেই প্রচারে কিন্তু আবারও সেই প্রথম সারির নেতা মন্ত্রীরা তারা কিন্তু আবার সেই যেটাকে আমরা ভাষা সন্ত্রাস বলি, সেই ভাষা সন্ত্রাস নিয়ে আবার তারা মাঠে নেমে পড়েছে। ববি হাকিম সম্প্রতি সন্দেশখালীতে যিনি দাঁড়িয়েছিলেন রেখা পাত্র, তাকে নিয়েও অসম্মানজনক কথা বলেছেন, এবং তার বিপক্ষে শুভেন্দু অধিকারী তিনিও কিছু ধরনের কথা বলেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারীকে সেন্সরের দাবি তুলছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন রাজনীতিতে এই ভাষা সংস্কৃতি বা এই ভাষার যে অবক্ষয়, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক সংস্কৃতি আমাদের পশ্চিমবঙ্গ পথ দেখাতে গোটা ভারতবর্ষকে আজকে তলানিতে এসে নেমেছে। আমি কারোর ব্যক্তিগত নাম নিয়ে কিছু বলবো না, প্রতিটা রাজনৈতিক ব্যক্তিত্বের উচিত আগে ভাষাটা শিখে রাজনীতিতে আসা। 1, 2 নম্বর কথা, আপনি যাদের নাম নিলেন শুভেন্দু অধিকারী, আমি শুভেন্দু অধিকারীকে যথেষ্ট ভালো, তাকে সম্মান করি। আপনি ববি হাকিম, উনি মিনিস্টার, ম্যাডাম চিফ মিনিস্টারের মন্ত্রিসভাতে আছেন। তা আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ না করেই বলতে পারি যে কিছু ভাষা যা সমাজকে ভাঙে, আমাদের সামাজিক ব্যবস্থাটাকে আরো, আমাদের পিস অ্যান্ড ট্রাঙ্কুয়ালিটিকে আমাদের আরো অস্থির করে তোলে, এই ধরনের ভাষা ব্যবহার থেকে বিরত থাকাটাই উচিত। আমরা দেখেছি যে গান্ধী মূর্তির তলায় যারা যোগ্য প্রার্থী তারা দীর্ঘদিন ধরে বসে আছে তারা তাদের প্রাপ্য চাকরির জন্য। এবার কিন্তু আবারও যারা গ্রুপ ডির চাকরি প্রার্থী তারা বিক্ষোভ করছে নবান্নের সামনে, এবং 2 দিন ধরে এই বিক্ষোভ চলবে, সেখানে মঞ্চ তৈরি করে তারা প্রদর্শন করবে। কি বলবেন, যোগ্য প্রার্থীরা কি চাকরি পাবে? সেই সম্ভাবনা কি আছে এই বাংলায়? পশ্চিমবঙ্গ এখন একটা রাজ্য নয়, এটা একটা দ্বীপে পরিণত হয়েছে। ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ যেন আইসোলেটেড। আপনাকে একটু আগে বললাম, পশ্চিমবঙ্গে ভারতের সাংবিধানিক আমাদের পরিকাঠামোর মধ্যে তো রাষ্ট্রগুলো কাজ করে, যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বর্তমান কেন্দ্র সরকারের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা অন্যান্য রাজ্যের থেকে বেশিই পায়। আমি ডেটা দিয়ে আপনাকে বলতে পারি। দেখুন, চাকরি পাওয়াটা অধিকার,
রুটি রুজির অধিকার, বাঁচার অধিকার, এই অধিকার সম্বন্ধে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু আমি জাস্ট সংক্ষেপে বলছি, এদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। ইনাদের আন্দোলনকে আমি সমর্থন করি। শুধু এসএসসি টেট দুর্নীতি, আসলে দুর্নীতির রাজ্য, স্বর্গরাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গটা সত্যি সত্যি যেন সূর্যাস্ত পূর্বে হয়, তো তাই পশ্চিমবঙ্গ যেন সেই পশ্চিমেই সূর্যাস্ত হয়। দেখবেন সূর্যোদয় কিন্তু পূর্ব দিকে হয়, আর পশ্চিমে কিন্তু সূর্যাস্ত হয়। আসলে আমরা সূর্যাস্তের রাজ্যে বাস করছি।